আমরা যেটা প্রেডিক্ট করছি সেটাতে মনে হচ্ছে যে 2026-এর মাধ্যমিকে গোলক থেকে কোনো বড় কোশ্চেন দেবে না। এবার হাতে বল আছে, হাতে বল আছে, এটা কি একটা গোলক। এটাকে অনেক সময় পূর্ণ গোলকও বলা হয়। এবার পূর্ণ গোলক যখন বলা হয় তার মানে অর্ধগোলকও আছে। আমার সামনে এই মুহূর্তে একটা অর্ধগোলক আছে। তাহলে এই পূর্ণ গোলক এবং অর্ধগোলকের মধ্যে পার্থক্য আমরা এই ওয়ান শটে কি করি, যত রকমের কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার থেকে সমস্ত কোশ্চেনের সলিউশন তো করেই দিই, তার সাথে সাথে কিন্তু আমরা এখানে সাজেস্টিভ কোশ্চেনও দিই এবং তার পাশে ইম্পর্টেন্ট লিখি। এত বাজে হাতের লেখা তো আমিও কোনোদিন সহ্য করতে পারবো না, আর তোরা এটা কন্টিনিউসলি সহ্য করছিস। আমি রিকোয়েস্ট করছি তোরা না আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব কর। হ্যালো এন্ড ওয়েলকাম টু অঞ্চকপতি ক্লাসেস। আজকে আমরা চলে এসেছি কিন্তু গোলক চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও নিয়ে। এর আগে কিন্তু আমরা আয়তঘনের ওয়ান শট ভিডিও দিয়েছিলাম। আয়তঘনের ওয়ান শট ভিডিও শুধুমাত্র দিইনি, আয়তঘন কিন্তু আরেকটা আমি ভিডিও দিয়েছিলাম যেখানে কিছু বোমবাস্টিং অঙ্ক ছিল। হ্যাঁ সত্যি বোমবাস্টিং কিছু অঙ্ক ছিল, ওখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং তোদের টেস্ট পরীক্ষাতেও আসতে পারে। এবার এই গোলক চ্যাপ্টারের ব্যাপারে বলি। গোলক চ্যাপ্টার থেকে কিন্তু মাধ্যমিকে বড় কোশ্চেন আসে, ছোট কোশ্চেন আসে, বড় কোশ্চেন আসে, কিন্তু 2026-এর যে মাধ্যমিক আছে আমরা যেটা প্রেডিক্ট করছি সেটাতে মনে হচ্ছে যে 2026-এর মাধ্যমিকে গোলক থেকে কোনো বড় কোশ্চেন দেবে না, গোলক থেকে কিন্তু ছোট কোশ্চেন দেবে। সেটা শূন্যস্থান পূরণ হতে পারে, সেটা এমসিকিউ হতে পারে, তবে দায়ী দেবে ছোট কোশ্চেন দেবে, কোনো বড় কোশ্চেন কিন্তু গোলক থেকে তোরা পাবি না। তবু আমরা কিছু কিছু বড় কোশ্চেন মোটামুটি করাবো, বাট মেনলি আমরা কিন্তু জোর দেবো ছোট কোশ্চেনের উপরে। বারবার করে বলছি মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে রাখ। তো এটাকে তোরা একটা সাজেশন বলতে পারিস যে আমরা বললাম যে গোলক থেকে কিন্তু বড় কোশ্চেন এবছর আসবে না। এবার হাতে বল আছে, আমার হাতে বল আছে, এটা কি একটা গোলক। তাহলে এই গোলক নিয়ে কিন্তু আজকে কথাবার্তা বলবো এবং গোলক কিরকম দেখতে, কিরকম ব্যাপার স্যাপার, যেহেতু এটা ওয়ান শট ভিডিও হচ্ছে তাহলে গোলক কিভাবে তৈরি হয়েছে এইসব ব্যাপারে আমি কিন্তু ইন্টারেস্টেড নই। এবং গোলকের ইংরেজি নাম হচ্ছে কিন্তু স্ফিয়ার। তাহলে এটা একটা গোলক, এটাকে অনেক সময় পূর্ণ গোলকও বলা হয়। এবার পূর্ণ গোলক যখন বলা হয় তার মানে অর্ধগোলকও আছে। আমার সামনে এই মুহূর্তে একটা অর্ধগোলক আছে। তুই যদি এই ওপরটাকে একটু মানে মসৃণ কনসিডার করিস তাহলে এটা কিন্তু একটা পূর্ণ গোলক না, এটা কিন্তু একটা অর্ধগোলক। তাহলে এই পূর্ণ গোলক এবং অর্ধগোলকের মধ্যে পার্থক্যটা কি? একটা পূর্ণ গোলকে একটাই পার্শ্বতল থাকে। এই আমি যেখানে ধরে আছি, এই বলটাকে আমি যেই জায়গাতে ধরে আছি এটা হচ্ছে বলের পার্শ্বতল, এবং একটা পূর্ণ গোলকে কিন্তু একটাই পার্শ্বতল থাকে। বাট একটা অর্ধগোলকে কিন্তু দুখানা পার্শ্বতল থাকে। এটা হচ্ছে একটা পার্শ্বতল এবং নিচে যে সার্কেলটা আছে এটাও কিন্তু একটা পার্শ্বতল। তাহলে একটা পূর্ণগোলক এবং অর্ধগোলকের মধ্যে এটাই পার্থক্য যে পূর্ণগোলকে একটা পার্শ্বতল থাকে এবং অর্ধগোলকে কিন্তু দুখানা পার্শ্বতল থাকে। এবার এই পূর্ণগোলক অর্ধগোলকের ফর্মুলা বা কোন কোন জিনিস আমাদের জানা দরকার এটা নিয়ে আমি কথাবার্তা বলিনি, বিকজ আমরা কিন্তু কিভাবে তৈরি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো নিয়ে কথাবার্তা বলবো না, বিকজ আমরা ওয়ান শট ভিডিও বানাচ্ছি। তাহলে তোর সামনে এই মুহূর্তে একটা পূর্ণগোলক আছে, একটা অর্ধগোলক আছে। এটাকে বলা হয় গোলকের সেন্টার আর এটাকে বলা হয় অর্ধগোলকের সেন্টার। দেখতেই পাচ্ছিস হাফ গোলক, গোলককে হাফ করলে যেটা পাওয়া যায় ওটাকে বলে অর্ধগোলক। এই যে ও থেকে ও যদি সেন্টার হয়, ও থেকে এ ডিস্টেন্স, এ হচ্ছে গোলকের ওপর অবস্থিত কোন একটা বিন্দু। গোলক তো বাইরেরটাকে বলে, তো গোলকের ওপর অবস্থিত কোন একটা বিন্দুকে যদি এ বলা হয় তাহলে ও থেকে এর দূরত্বটাকে আমি কি বলবো? গোলকের ব্যাসার্ধ বলবো। জেনারেলি যে কোনো গোলকের ব্যাসার্ধকে আর দিয়ে সম্বোধন করা হয়। তাহলে এখানেও সেম জিনিস, আমি যদি সেন্টারটাকে ও বলি, এটাকে যদি এ বলি, তাহলে এখানে ও এ কিন্তু হচ্ছে তোমার আর, এটা হচ্ছে অর্ধ গোলকের ব্যাসার্ধ। এবার আমাদের এই পার্টিকুলার জিওমেট্রিক্যাল ফিগার থেকে পূর্ণগোলক বা অর্ধগোলক থেকে কি কি ফর্মুলা আসতে পারে, আমরা কি কি ফর্মুলা নিয়ে অঙ্ক করবো। দেখ, দুটো জিনিস ভালো করে মাথায় রাখবি। কি কি? গোলকের বক্রতল যদি পূর্ণগোলক হয় তাহলে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের যেটাই বক্রতল ওটাই কিন্তু সমগ্রতল। বিকজ একটা গোলকের কিন্তু পুরোটাই বক্রতল, পুরোটাই বক্রতল, কিন্তু অর্ধগোলকের কিন্তু পুরোটা বক্রতল না। একটা বক্রতল আছে মানে ওপরটা পুরোপুরি বক্রতল আর নিচেরটা কিন্তু সমতল। তাহলে একটা অর্ধগোলকের দু রকমের তল দেখা যায়, একটাকে বলা হয় বক্রতল, একটা হচ্ছে সমতল। তাহলে গোলকের সমগ্রতল মানেই বক্রতল, কিন্তু অর্ধগোলকের সমগ্রতল মানে বক্রতল আর নিচেরটা হচ্ছে সমতল। তাহলে বক্রতল আর সমতলের ক্ষেত্রফলের যোগফল বের করলে আমি সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কার জন্য? অর্ধগোলকের জন্য। তাহলে এখানে ভালো করে দেখার চেষ্টা করবি একটু। গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল এর ফর্মুলা লাগবে, এবং গোলকের আয়তন। এই যে বলটা আছে, এই যে বলটা আমি আমার সামনে রেখেছি, এই বলের ভেতরে কতটা হাওয়া
ধরতে পারে। বা এই বলটাকে যদি আমি ফুটো করে ভেতরে জল ভরি, তাহলে বলের ভেতরে কতটা জল ধরতে পারে, এটাকেই বলা হয় ওই পার্টিকুলার গোলকের আয়তন। তাহলে একটা গোলকের ভেতরে কতটা ফাঁপা জায়গা আছে, ওটাকে গোলকের আয়তন বলে। তাহলে দুখানা জিনিস আমাদের ভালো করে মাথায় রাখতে হবে গোলকের ক্ষেত্রে, যে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের আয়তন। তাহলে আমরা ফর্মুলাগুলো এবার জেনে নিই। যদি গোলকের কথা বলি, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা হবে, বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে 4πr²। অবশ্যই ক্ষেত্রফল মানে বর্গ একক, আর হচ্ছে এখানে কি ব্যাসার্ধ বা রেডিয়াস, এবং আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3πr³। ঘন একক। আয়তন মানে কি ঘন একক, তাহলে এটা হচ্ছে বর্গ একক, এটা হচ্ছে তোমার কি জলদি বলো ঘন একক। এবার চলে আসছি অর্ধগোলকের ক্ষেত্রে। অর্ধগোলকের ক্ষেত্রে ফর্মুলাটা আমাদের কি? আচ্ছা, অর্ধগোলকের ক্ষেত্রে তিনটে ফর্মুলা আছে। একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে কি এই জায়গাটা, এটাকে বলে বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, ওকে। এবার বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কত? 4πr²। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr²। আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কি? সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr² প্লাস নিচে যে সার্কেলটা আছে মানে সমতলটা আছে, নিচে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল। নিচের বৃত্তের ক্ষেত্রফল মানে কত? πr²। তাহলে 3πr²। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3πr²। আচ্ছা, দেন অর্ধগোলকের আয়তন কি? যেহেতু গোলকটা অর্ধগোলক মানে একটা পুরো গোলকের অর্ধেক, তাহলে আয়তনটাও হাফ হবে। তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি হয়? পূর্ণ গোলকের আয়তনের ফর্মুলার হাফ। 4/3πr³ কে 2 দিয়ে ভাগ করলে 2/3πr³। তাহলে এই পাঁচটা ফর্মুলা তুমি যদি মাথার মধ্যে রেখে দাও, তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই, পুরোপুরি আমাদের কিন্তু যে কোনো অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল মানে তোমার হচ্ছে বর্গ একক, এর ইউনিটটা হবে তোমার বর্গ একক। আর যদি আয়তন হয় এর ইউনিটটা হবে কিন্তু ঘন একক। এটা মাথার মধ্যে পুরোপুরি কিন্তু ঢুকিয়ে নেই। নেক্সট, আচ্ছা, প্রথম কোশ্চেন এটাই যেটা আমি পার্থক্য বললাম, যে গোলকের পার্শ্বতলের সংখ্যা একটা পূর্ণ গোলকের পার্শ্বতল একটাই হয়। পার্শ্বতল মানে কি বক্রতল। আর অর্ধগোলকের পার্শ্বতলের সংখ্যা কতগুলো পাশ পাওয়া যায়? দুটো। একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে নিচের সমতল। তাহলে অর্ধগোলকের দুটি পার্শ্বতল পাওয়া যায়, তাই জন্য কোনটা কোনটা? ওপরটা বক্রতল এবং নিচেরটা সমতল। তাহলে দুখানা পাওয়া যাচ্ছে। এবার নেক্সট একটা ছোট্ট কোশ্চেন, মাধ্যমিক 2017 সালে এসছে। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি 147 পাই বর্গ সেন্টিমিটার হয়, তাহলে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত? আমরা এই ওয়ান শটে কি করি? আমরা এই ওয়ান শটে যত রকমের কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার থেকে সমস্ত কোশ্চেনের সলিউশন তো করেই দিই, তার সাথে সাথে কিন্তু আমরা এখানে সাজেস্টিভ কোশ্চেনও দিই। যেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে এরকম কোশ্চেনও কিন্তু আমরা এখানে দিই, এবং তার পাশে ইম্পর্টেন্ট লিখে দিই। তার মানে কিন্তু ওগুলো আমাদের সাজেশন, এবং তার সাথে সাথে কিন্তু মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো সলভ হচ্ছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যেহেতু ভূমির ব্যাসার্ধ চেয়েছে, ধরি ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর সেমি। সিএমও লিখতে পারো, দন্তের সহায়িকার ময়ূরেশ্বর লিখতে পারো। তাহলে ভূমির ব্যাসার্ধ হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3πr² বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ যদি হয় 8 সেন্টিমিটার, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এক্ষুনি লিখেছি 3πr²। তাহলে 3πr² কার সাথে সমান হবে? সুতরাং 3πr² সমান হবে 147 পাই এর সাথে, 147 পাই এর সাথে। পাই কেটে গেল, 3 দিয়ে কেটে গেল কত? 3 4 12, 3 9 27। তাহলে আর এর মানটা কত রুট করলে? 7। এবার আর ছিল ভূমির ব্যাসার্ধ, সুতরাং ভূমির ব্যাসার্ধটা হচ্ছে 7 সেমি। ঠিক আছে,
তাহলে আর এর মান যেহেতু 7, তার মানে ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ কারেক্ট। এই ছোট ছোট অঙ্কগুলো, ইজি ইজি অঙ্কগুলো কিন্তু বারবার করে বলছি ভালো করে মাথার মধ্যে গেঁথে নিবি, মানে একটু ক্যালকুলেশনটা কিন্তু ভালো করে করতে হবে। আমারও কিন্তু ক্যালকুলেশন মাঝে মাঝে ভুল হয়ে যায়। 3 দিয়ে যে তুমি 147কে ভাগ করছো, বুঝে শুনে কিন্তু ভাগ করবি, যাতে তোর ভুলটা কোনোভাবে না হয়। নেক্সট, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। খুবই খুবই বেসিক কোশ্চেন। বলছে ব্যাসার্ধটা আর নয় 2r। তাহলে আমরা আয়তনের ফর্মুলা কি জানি? 4/3 পাই ব্যাসার্ধের কিউব। যেহেতু এখানে ব্যাসার্ধটা 2r বলে দিয়েছে, তো 4/3 পাই ব্যাসার্ধের কিউব পড়ি। তো যেহেতু ব্যাসার্ধ এখানে তোমার 2r বলে দিয়েছে, তার মানে 4/3 পাই 8r কিউব, 4 32/3 পাই আর কিউব। কোন অপশনটা কারেক্ট? জলদি বলো বাবু। অপশন ইজ কারেক্ট। কোনো বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক, মাধ্যমিক 2022 এসেছে, এগুলো 1 নম্বরের কোশ্চেন। নেক্সট, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে তার সমতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। সবার আগে ভালো করে বুঝতে হবে যে সমগ্রতল মানে কি। সমগ্রতল মানে হচ্ছে বক্রতল। ভালো করে শুনবি, সমগ্রতল মানে কি? বক্রতল মানে এটা প্লাস সমতল, প্লাস সমতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফলটা যোগ করলে সমগ্রতলের ক্ষেত্রফল চলে আসে। তাহলে তোমাকে এই নিরেট অর্ধগোলকে, নিরেট পিরিয়ড ম্যাটার করছে না, অর্ধগোলকে, তোমাকে এই অর্ধগোলকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে এবং তার সমতলের ক্ষেত্রফল মানে এই সার্কেলটার ক্ষেত্রফল বের করতে বলছে। এবার এই দুখানা ক্ষেত্রফলের অনুপাত তোমায় বের করতে বলেছে। তোমায় কিচ্ছু আলাদা করে বের করতে বলেনি, তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল এবং সমতল মানে নিচের সার্কেলটার ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে তাড়াতাড়ি করে চলো অঙ্কটা করে নিই। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বল বা তুই সমতলের ক্ষেত্রফল বল, তুই যাই বল না কেন, আয়তন বল না কেন, গোলকের আয়তন বল, সমগ্রতলের ক্ষেত্রফল বল বা যে কোনো কিছু বল না কেন, সেটা ব্যাসার্ধ ছাড়া পসিবল না। তাহলে সবার আগে আমাকে ব্যাসার্ধ ধরতে হবে। ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর দন্তেশ্বয়কার ময়রস্যি বা আর একক, সেন্টিমিটার কেন বলতে হচ্ছে আমাকে? আর একক। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 3πr² বর্গ একক। ঠিক আছে, 2πr² প্লাস πr²। আমরা তো আগেই ফর্মুলা বলেছি যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3πr² বর্গ একক। এবং সমতলের ক্ষেত্রফলটা কি? সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমতলের ক্ষেত্রফল কত? সমতলের ক্ষেত্রফলটা হচ্ছে πr²। সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? πr² বর্গ একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 3πr² বর্গ একক, সমতলের ক্ষেত্রফল তোমার হচ্ছে πr² বর্গ একক। সুতরাং অনুপাত হবে। তাহলে প্রথমে কার চেয়েছে? প্রথমে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল থাকবে, তারপরে সমতলের ক্ষেত্রফল থাকবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা তোমার কি? 3πr², আর সমতলের ক্ষেত্রফলটা কি? πr²। এবার এদের দুজনের অনুপাতটা কি হবে? দেখ, πr² কিন্তু কেটে যাচ্ছে, তার মানে 3:1 হচ্ছে না? তাহলে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল এবং সমতলের ক্ষেত্রফল এর অনুপাতটা কত? 3πr² πr² কেটে গেল, 3:1। বারবার করে বলছি, ভুল করেও কিন্তু 1:3 লিখবি না। আগে দেখবি যে কি চেয়েছে। আগে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল, তারপর বলছে সমতলের ক্ষেত্রফল। আগে সমগ্রতল, তারপর সমতল, তাদের তোমার রেশিও বের করতে বলেছি, কিন্তু মাথায় রাখবি। তাহলে অ্যান্সার কিন্তু 3:1 হবে, 1:3 কিন্তু হবে না। নেক্সট, মাধ্যমিক 2023, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? দেখ, এখানে দুখানা কিন্তু গোলকের কথাবার্তা বলছে এবং দুটো নিরেট গোলকের কথাবার্তা বলছে। তাহলে এটাকে আমি প্রথম গোলক বলছি, তার ব্যাসার্ধকে আমি R1 বলছি, R1। আর এটাকে আমি সেকেন্ড গোলক বলছি, এর ব্যাসার্ধকে বলছি আমি, জলদি বলো বাবু, R2। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 এবং সেকেন্ড গোলকের ব্যাসার্ধ কি? জলদি বলো, R2। এবার আমাকে আয়তনের অনুপাত কিন্তু বলে দিয়েছে এখানে, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনের মধ্যে।
আমাদের আয়তনের অনুপাতটা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে বলে দিয়েছে। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। আয়তনের অনুপাত বলে দিয়ে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। এবার তুই আয়তন বল বা বক্রতল বল, ব্যাসার্ধ ছাড়া কোনোদিন সম্ভব না। তোমার গোলকের আয়তন বা বক্রতলের মান বের করতে গেলে ব্যাসার্ধ লাগবে। তাহলে সবার আগে আমার প্রথম দায়িত্বটা হচ্ছে, আগে আমি প্রথম গোলক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধগুলোকে ধরে নিই। তাহলে উত্তরে আমি লিখছি, ধরি প্রথম ও দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হলো R1 ও R2 একক। সুতরাং প্রথম গোলকের আয়তনটা হবে কত? 4/3 পাই R1 কিউব। প্রথম গোলকের ব্যাসার্ধ যেহেতু R1, তার মানে প্রথম গোলকের আয়তন কত হবে? 4/3 পাই R1 কিউব। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কি হবে? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হবে, দ্বিতীয় গোলকের আয়তনটা হবে 4/3 পাই R2 কিউব। তাহলে প্রথম গোলকের আয়তনটা হচ্ছে 4/3 পাই R1 কিউব, তৃতীয় গোলকের আয়তনটা হচ্ছে 4/3 পাই R2 কিউব, এবং আয়তনের অনুপাতটা বলে দিচ্ছে 27:8। তাহলে লিখবো আমি এখানে, প্রশ্নানুসারে 4/3 পাই R1 কিউব is to 4/3 পাই R2 কিউব equals to 27:8। আমি রিকোয়েস্ট করছি তোরা না আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দে। তার কারণটা কি জানিস? বিকজ এত বাজে হাতের লেখায় তো আমিও কোনোদিন সহ্য করতে পারবো না, আর তোরা এটা কন্টিনিউসলি সহ্য করছিস। তোরা বল যে আগে আপনি হাতের লেখা শোধরান, তারপর বা আগে দাদা তুমি বা আগে স্যার আপনি হাতের লেখা শোধরান, দেন আমরা কিন্তু আপনার ভিডিও দেখবো। নাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আমরা বাড়াবো না। উচ্চ মাধ্যমিকের চ্যানেলে সাবস্ক্রাইবার আপনি কিভাবে বাড়িয়েছেন আমি জানি না, তবে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা যদি আপনার এই বাংলা হাতের লেখা আগে দেখতো তাহলে সাবস্ক্রাইব তো কোনোদিনই করতো না। আর আমরা প্রথম থেকেই দেখে নিয়েছি বাংলা হাতের লেখা মাধ্যমিকের চ্যানেল, আমরা কোনোদিনই করবো না। তাহলে এটাই তোরা লেখ, তাহলে যদি আমি এটা দেখে একটু নিজের হাতের লেখাটা শোধরাতে পারি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। চলো, তো 4/3 পাই কেটে গেল। তাহলে আমাদের কি আসছে? R1 কিউব is to R2 কিউবটা কত হচ্ছে? 27:8। R1 কিউব is to R2 কিউব মানে কি? 27:8। এবার ভালো করে দেখ, আমাদের যদি বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলে, একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়? 4 পাই R স্কোয়ার। তার মানে বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে কিন্তু রেডিয়াসের মানে ব্যাসার্ধর স্কোয়ার লাগবে। তাহলে R1 কিউব আর R2 কিউবের অনুপাত পেয়ে গেছি 27:8। তাহলে পরের পেজে R1 কিউব বাই R2 কিউব মানে কি হবে? 27/8। তাহলে R1 বাই R2 তার হোল কিউব মানে 27/8। তার মানে R1 বাই R2 মানে কত? এটার কিউব রুট করলে কত হবে? 3/2 না? তাই তো। তাহলে এখানে R1 কিউব ইস টু R কিউব ছিল, তার মানে R1 কিউব বাই R2 কিউব ইকুয়াল টু কি? 27/8। R1 বাই R2 তার হোল কিউব 27/8। কিউব রুট করলে 27, কিউব রুট করলে 3, 8 এর কিউব রুট করলে 2। তাহলে R1 বাই R2 মানে কি? 3/2। তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার করলে হয়ে যাবে বলো 9/4। ক্লিয়ার? তাহলে এবার টার্গেটটা হচ্ছে, ভালো করে বুঝবি জিনিসটা। তার মানে R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার মানে কি? 9:4। এবার প্রথম গোলকের সমগ্রতল মানে বক্রতলের ক্ষেত্রফল কত? প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কত? জলদি বলো। প্রথম গোলকের ব্যাসার্ধ যদি R1 হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা হবে 4 পাই R1 স্কোয়ার বর্গ একক। আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে? 4 পাই R2 তার স্কোয়ার। অবশ্যই পাশে কিন্তু বর্গ একক লিখবি। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ যেহেতু R1, তার মানে বক্রতলের ক্ষেত্রফলটা কি? 4 পাই R1 স্কোয়ার। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? 4 পাই R2 স্কোয়ার। সুতরাং বক্রতলের ক্ষেত্রফলের
ক্ষেত্রফলের অনুপাত, তোকে তো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতই বের করতে বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে জলদি বলো? 4πr1 স্কোয়ার ইস টু 4πr2 স্কোয়ার। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? 4πr1 স্কোয়ার। দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? 4πr2 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 4π কেটে গেল, r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার। আর r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার মানে আমি আগেই বের করেছি 9:4। তাহলে প্রথম গোলকের বক্রতল এবং সেকেন্ড গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হচ্ছে? 9:4 হচ্ছে। এটাই কিন্তু আমাদের চেয়েছিল। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে জলদি বল? অপশন বি ইজ কারেক্ট। সিম্পল। কেন আমি এত ফাস্ট বলছি? কারণ এটা ওয়ান শট ভিডিও, তোরা অলরেডি চ্যাপ্টারগুলো ভালো করে জানিস। তো এখানে আমার এক্সট্রা কিন্তু কিছু কন্ট্রিবিউট করার নেই। সত্যি কথা বলতে গেলে তোদের টেস্ট পরীক্ষার আগে আমি যতগুলো চ্যাপ্টার পারবো আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো। আমি একবারের জন্য প্রমিস করি যে আমি কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করবো। হ্যাঁ, বাট আমি মাধ্যমিকের আগে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করবো, ওটা নিয়ে চিন্তা করিস না। মাধ্যমিকের আগে আমার প্রমিস যে আমরা পুরো সিলেবাসটা কিন্তু বাকায়দা কমপ্লিট করবোই করবো। বাট টেস্ট পরীক্ষার আগে পারবো না। যতগুলো চ্যাপ্টার পারছি যেখান থেকে একটু ক্রিম কোশ্চেন আসে সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, এবার ঠিক এর উল্টো কোশ্চেন। হায় রে হায়, এবার বলেছে যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, তোমাকে আয়তনের অনুপাত বের করতে হবে। আগের অঙ্কটায় আয়তনের অনুপাত দিয়ে দিয়েছিল, তোকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। এই অঙ্কটা উল্টো, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, তোমাকে আয়তনের অনুপাত বের করতে হবে। একই রকম ভাবে, একদম একই রকম ভাবে নিজেরা করে তোরা আমাকে জানা যে অ্যান্সারটা কি এলো। HW এটা আমি দিলাম। HW মানে তোমাদের বাড়ির কাজ। অবশ্যই কমেন্ট সেকশনে জানা যে এই অঙ্কের অ্যান্সারটা কি হবে। আমি আমাদের এডিটরকে রিকোয়েস্ট করব যে তোরা যে সে যাতে এই জায়গাটা বলে দেয়, বিকজ অনেকে ফুল ভিডিও দেখে না, তো তারা HW কি দিয়েছে সেটা বুঝতে পারে না। তো এই অঙ্কটা কিন্তু HW, এই অঙ্কটা দেখে তোরা যদি পুরো ভিডিও নাও দেখিস তাও তোরা এই অঙ্কটা কিন্তু করে কমেন্ট সেকশনে জানা যে অ্যান্সারটা কত আসছে। এটা আমার রিকোয়েস্ট সবাইকে। আচ্ছা আচ্ছা, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটা নিরেট অর্ধগোলকের কত সমতল আছে? নিরেট অর্ধগোলক মানে কি? ওপরটা বেঁকা, নিচেরটা প্লেন। তাহলে বেঁকাটাকে বলে বক্রতল আর নিচেরটাকে বলে সমতল। তাহলে একটাই সমতল আছে। তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের সংখ্যা 1। ভালো কথা। সেকেন্ড, এই রে একটি গোলকের ব্যাসার্ধ r একক হলে আয়তন হবে 4/3 আর কি। প্লিজ, এগুলো কিছু নেই। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন এত গুণ হবে। একটা গোলকের আগে যে ব্যাসার্ধ ছিল আমি যদি সেই ব্যাসার্ধটাকে 2 গুণ করে দিই, তাহলে গোলকের আগে যে আয়তনটা আছে এখন গোলকের আয়তনটা আগের গোলকের আয়তনের কত গুণ হবে? এখন ব্যাসার্ধ যদি আগের ব্যাসার্ধের 2 গুণ হয়, তাহলে এখন গোলকের আয়তনটা আগের গোলকের আয়তনের কত গুণ হবে? চলো উত্তরে আমি এসেছি। ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক। ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক। সুতরাং আয়তন ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু কত হচ্ছে জলদি বলো? 4/3πr3। যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তবে এখন ব্যাসার্ধ হলো 2r একক। ভালো করে দেখো, যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে এখন ব্যাসার্ধ হলো 2r একক। যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, আগে ছিল r, এখন যদি দ্বিগুণ করা হয় তাহলে এখন ব্যাসার্ধ কত হচ্ছে? 2r একক। সুতরাং এখন আয়তন কত হচ্ছে? 4/3π ব্যাসার্ধ 2r তার কিউব। 4/3π 2r তার কিউব। তাহলে কত হলো আমাদের এখানে জলদি বলো? 4/3π 8r কিউব। তার মানে কি 8 × 4/3πr কিউব। তাহলে আগের গোলকের আয়তন ছিল 4/3πr কিউব, এখন গোলকের আয়তনটা হয়ে গেল 8 × আগের গোলকের আয়তন। তার মানে আয়তন কত গুণ হবে? আয়তন 8 গুণ হবে। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তনের মানটা 8 গুণ বাড়বে। মানে আগে আয়তন যদি ভি থাকে, এখনের আয়তনটা হচ্ছে 8v। কেন? বিকজ 8 × 4/3πr কিউব। 4/3πr কিউব মানে যদি ভি হয় তাহলে 8 × ভি হবে কি এখন আয়তনটা।
ঠিক আছে, তাহলে খুব সিম্পল অঙ্ক, মাধ্যমিক 2009 সালে এসছে এটা। সত্য মিথ্যা? কোন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। খুবই ইজি কোশ্চেন। ধরি ব্যাসার্ধ ইকুয়ালস টু r একক। ধরি ব্যাসার্ধ ইকুয়ালস টু r একক। কোন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মান সমান হলে, তাহলে যদি ব্যাসার্ধকে আমি r একক বলি, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে? বক্রতলের ক্ষেত্রফলটা হবে, যদি ব্যাসার্ধ r একক হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr², তাই তো? ব্যাসার্ধ r একক হলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? 4πr²। তাহলে আয়তনটা কত হবে? 4/3πr3। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² আর আয়তনটা হচ্ছে 4/3πr3। এবার এরা দুজন সমান বলে দিয়েছে। 4πr² যদি 4/3πr³ এর সাথে সমান হয়ে যায়, তাহলে 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে r² আর r³ কেটে r পড়ে রইল, তাহলে r/3 = 1। তাহলে r এর মানটা কি 3? আর মানে তোমার হচ্ছে ব্যাসার্ধ 3 একক হচ্ছে, মানে অবশ্যই এটা সত্য, অবশ্যই এটা সত্য। মাধ্যমিক 2023। নেক্সট কোশ্চেন। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। ভুল। আমরা তো এক্ষুনি প্রমাণ করলাম যে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে মানে এখন আয়তনটা প্রথম গোলকের আয়তনের 8 গুণ হবে। এক্ষুনি প্রমাণ করেছি আমরা। কোথায় গেল? এই তো, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন 8 গুণ হবে। তাহলে আগে যে আয়তনটা ছিল, এখন আয়তনটা আগের আয়তনের 8 গুণ হবে। তাহলে এখানে বলেছে আয়তনটা দ্বিগুণ হবে, তাহলে পুরোপুরি ভাবে মিথ্যা। ঠিক আছে, এটা কিন্তু আমি আর করে দেখালাম না, প্লিজ। আচ্ছা, সত্য মিথ্যাটা বলেছে। একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 2:1। এটা চেক করতে বলেছে। একই ব্যাসার্ধ বিশিষ্ট, আমি আর লিখছি না, ধরি আমি ব্যাসার্ধটা 4 একক। যেহেতু ব্যাসার্ধ একই বলে দিয়েছে, মানে গোলকের যা ব্যাসার্ধ, আমি যদি গোলকটাকে এখানে আঁকি, গোলকের যা ব্যাসার্ধ অর্ধগোলকের সেম ব্যাসার্ধ, তাহলে গোলকের ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ আর, দুটোরই যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে আমাকে। প্রথমে কিন্তু নিরেট গোলক, তারপর কিন্তু হচ্ছে নিরেট অর্ধগোলক। তাহলে নিরেট গোলকের মানে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3πr²। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, প্রথমে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, দেন অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল বলছি কিন্তু বক্রতল বলিনি। যদি বক্রতল বলতো তাহলে কিন্তু অর্ধগোলকের বক্রতল মানে কি 2πr² হতো তখন ক্ষেত্রফলটা। যেহেতু সমগ্রতল বলেছে, তার মানে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু হচ্ছে 3πr²। সমগ্রতল মানে কি? ওপরের তলটা 2πr² প্লাস নিচের সমগ্রতলটা বৃত্তটা πr², তাহলে 3πr²। তাহলে কেটে কুটে কিন্তু 4:3। তাহলে এখানে 2:1 বলেছে, মানে এটা কি মিথ্যা? মাধ্যমিক 2024। আচ্ছা, কোন অর্ধগোলকে ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে গোলকটির বক্রতল রং করতে 3 টাকা পার বর্গ সেমি হিসাবে কত খরচ পড়ছে? আমি আবার রিপিট করছি, কোন গোলকের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বলে দিয়েছে, মানে এটা যদি হয় গোলক, তাহলে এটা বলে দিয়েছে তোমার কি 7 সেন্টিমিটার। তারপর বলছে গোলকটির বক্রতল রং করবে, খালি বক্রতলটা রং করবে, এবং বক্রতল রং করতে 1 বর্গ সেমিতে 3 টাকা নেবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমি সবার আগে বের করব। এই পুরো বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। বক্রতলের ক্ষেত্রফল দেখবো যে কত বর্গ সেন্টিমিটার হচ্ছে। তাহলে 1 বর্গ সেন্টিমিটার যদি 3 টাকা পড়ে, তাহলে বক্রতল যত বর্গ সেন্টিমিটার সেই ক্ষেত্রফলে কত টাকা পড়বে সেটা আমি এখানে দেখার চেষ্টা করি। তাহলে ধরি তো কিছু নেই এখানে, উত্তরে আমি আসছি। গোলকটির ব্যাসার্ধ কত হচ্ছে? 7 সেমি। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 4πr²। আর তো না, এখানে 7। একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। তার মানে 4 ×
22/7, পাইকে তো আমরা জেনারেলি 22/7 ধরি, 7 × 7, তাহলে কেটে কুটে গেল। 4/22 88, 88 × 7 মানে কি 7 × 56, 6 × 5, 7 × 56, 56 আর 5 61, 616। আরেকবার চেক করি, 7 × 56, 7 × 5, 56, 61, 616, তাহলে 616 বর্গ সেমি। বারবার করে বলছি 616 বর্গ সেমি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ভালো কথা। হ্যাঁ, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে আমার 616 বর্গ সেন্টিমিটার। 1 বর্গ সেন্টিমিটার যদি 3 টাকা পড়ে, তাহলে 1 বর্গ সেন্টিমিটার করতে 3 টাকা পড়ছে, ঠিক আছে। তাহলে 616 বর্গ সেন্টিমিটার কত পড়বে? 3 × 616 মানে কত হচ্ছে? 1848। তাহলে 1 বর্গ সেমির অঙ্ক করতে যদি তোমার 3 টাকা পড়ে, তাহলে 616 বর্গ সেমির অঙ্ক তোমার কত টাকা পড়বে? 3 × 616 মানে কি 1848 টাকা পড়বে, ঠিক আছে। ওকে, তাহলে কত খরচ আমি আর লিখলাম না, ভালো করে ব্যাপারটা কত খরচ পড়ছে জিজ্ঞেস করেছে, তাহলে আমার 1848 টাকা খরচ পড়েছে। তাহলে এটা আমি কিন্তু লিখলাম না, 1 বর্গ সেমির অঙ্ক করতে পড়ে 3 টাকা, সুতরাং 616 বর্গ সেমির অঙ্ক করতে পড়ে, ঠিক আছে। নেক্সট, মাধ্যমিক 2022, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। খুবই সিম্পল জিনিস, ভালো জিনিস, সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক। তাহলে গোলকের ব্যাসার্ধ সবার আগে বলে দিই যে 50% বৃদ্ধি করে দিয়েছে, 50% বাড়িয়ে দিয়েছিল আমার গোলকের ব্যাসার্ধ। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ কত? ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক, ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক, ঠিক আছে। এবং বক্রতলের ক্ষেত্রফলটা কত হচ্ছে? ধরলাম এস মানে 4πr² বর্গ একক, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং আমি বক্রতলের ক্ষেত্রফলটা ধরছি S1 বলেছি, S1 মানে যখনও ব্যাসার্ধ বৃদ্ধি করা হয়নি, পুরনো ব্যাসার্ধতেই বক্রতলের ক্ষেত্রফলটাকে আমি S1 ধরছি, 4πr² বর্গ একক। এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয়, তবে নতুন ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয়, এখন ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয়, তবে নতুন ব্যাসার্ধ হবে কি পুরনো ব্যাসার্ধ প্লাস পুরনো ব্যাসার্ধর 50%। আগে দেখতে হবে যে পুরনো ব্যাসার্ধর 50% মানে কি, তার সাথে পুরনো ব্যাসার্ধ যোগ করলে নতুন ব্যাসার্ধ পেয়ে যাবে। যেহেতু 50% বৃদ্ধি করা হয়েছে, মানে পুরনো ব্যাসার্ধ যা ছিল তার তুলনায় আরো 50% বাড়ানো হয়েছে, মানে পুরনো ব্যাসার্ধ প্লাস পুরনো ব্যাসার্ধর 50%, এটা হচ্ছে এখন নতুন ব্যাসার্ধ। তাহলে আর হচ্ছে তোমার পুরনো ব্যাসার্ধ, আর পুরনো ব্যাসার্ধর 50% মানে কি, আর এর 50% মানে কি, জলদি বলো, 50r/100 মানে কি r প্লাস r/2 মানে কি 3r/2। ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয়, তবে নতুন ব্যাসার্ধ হবে এখন 3r/2, এটা কিন্তু একক। এবার দেখবো যে সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে। সুতরাং নতুন সমগ্রতলের ক্ষেত্রফল কত? নতুন সমগ্রতলের ক্ষেত্রফলটা কত? নতুন সমগ্রতলের ক্ষেত্রফলটা কত? আমি S2 বলছি এটাকে, 4π কত স্কোয়ার, এখন ব্যাসার্ধ কি 3r/2, তাহলে 4π 3r/2 স্কোয়ার। তাহলে নতুন সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? 4π, এখন ব্যাসার্ধ হচ্ছে তোমার 3r/2, তার মানে 4π 3r/2 স্কোয়ার মানে কত, জলদি বলো, 9πr²। তাহলে পুরনো সমগ্রতলের ক্ষেত্রফলটা কত? একই ব্যাপার, বক্রতল বা সমগ্রতল, গোলক বলেছে তো, তাহলে পুরনো বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের, এটা বক্রতলই বলি, একই ব্যাপার। গোলকের ক্ষেত্রে বক্রতল সমগ্রতল একই জিনিস, অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফলটা কত হচ্ছে? 4π রেডিয়াস স্কোয়ার মানে 9πr² বর্গ একক। এবার বলছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল?
শতকরা কত বৃদ্ধি পেল আগে আগে দেখি যে কত বৃদ্ধি পেয়েছে। সুতরাং সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল কত বাড়লো, ক্ষেত্রফল বৃদ্ধি পেল নতুন বক্রতলের ক্ষেত্রফল মাইনাস পুরনো বক্রতলের ক্ষেত্রফল, নতুন বক্রতলের ক্ষেত্রফল মাইনাস পুরনো বক্রতলের ক্ষেত্রফল, মানে কত 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, মানে 5 পাই আর স্কোয়ার পরিমাণ বৃদ্ধি পেল। ঠিক আছে, ওকে। তার মানে এখন বক্রতল কতটা বৃদ্ধি পেয়েছে, 5 পাই আর স্কোয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার বৃদ্ধির শতকরা পার্সেন্টেজ তোমায় জিজ্ঞেস করেছে, বৃদ্ধির শতকরা পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। সুতরাং শতকরা বৃদ্ধি পেল, এবার শতকরা বৃদ্ধি পেল মানে কি, শতকরা তোমার যদি বৃদ্ধির শতকরা বের করতে হয় তাহলে যতটা পরিমাণ বৃদ্ধি পেল মানে 5 পাই আর স্কোয়ার বাই প্রথমে যে তোমার বক্রতলের ক্ষেত্রফল ছিল, আমাদের তো বলেছে যে কতটা শতকরা কতটা বৃদ্ধি পেল, শতকরা কতটা বৃদ্ধি পেল মানে পুরনো বক্রতলের ক্ষেত্রফল অনুযায়ী শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে ওপরে থাকবে কতটা বৃদ্ধি পেয়েছে, নিচে থাকবে প্রথম বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ওপরে দেখবো আমি কি যে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, নিচে থাকবে প্রথম বক্রতলের ক্ষেত্রফল ইন্টু 100%। কারণ বৃদ্ধিটা তো তোমার প্রথম বক্রতলের ক্ষেত্রফল অনুযায়ী পেয়েছে না। তাহলে S1টা কত হচ্ছে 4 পাই আর স্কোয়ার 100%, পাই আর স্কোয়ার কেটে গেল, 4 25 100, 5 25 125, তার মানে 125% বেড়েছে। তাহলে যদি তোমার ব্যাসার্ধ 50% বাড়ে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 125% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, মানে ডবলেরও বেশি হয়ে যাচ্ছে। আই থিঙ্ক প্রত্যেক অঙ্কটা বুঝতে পেরেছে। আচ্ছা, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আগেরটা কি করেছিল, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে কত হবে তোমার বক্রতলের ক্ষেত্রফল। এখানে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করলে, তাহলে আগের অঙ্কটার মতো সেম না। আগের অঙ্কটা বলেছে আগের তুলনায় আরো 50% বাড়বে, এখানে বলেছে আগের তুলনায় ডবল হবে, মানে ব্যাসার্ধ তুমি যদি দ্বিগুণ করে দাও তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে তুই পুরনো বক্রতলের ক্ষেত্রফল বের কর, সিম্পল জিনিস। মানে আমি রাফে যদি করি, প্রথমে ব্যাসার্ধ তোমার আর ছিল এবং বক্রতলের ক্ষেত্রফল কত ছিল 4 পাই আর স্কোয়ার, এখন ব্যাসার্ধ 2 আর হয়ে গেছে, ব্যাসার্ধ মতো দ্বিগুণ করে দিয়েছে, তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই ইন্টু 2 আর তার স্কোয়ার, মানে 16 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, মানে প্রথমে লিখবো বৃদ্ধি মানে 16 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, কার রেসপেক্টে বৃদ্ধি, কার তুলনায় বৃদ্ধি, প্রথম যে বক্রতলের ক্ষেত্রফল তার মানে রেসপেক্টে বৃদ্ধি ইন্টু 100%। তাহলে উপরে বৃদ্ধি, নিচে প্রথম বক্রতলের ক্ষেত্রফল ইন্টু 100%, তাহলে কি 12 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100, মানে 300% বাড়ছে। তাহলে ক্ষেত্রফল মানে ব্যাসার্ধ তোমার যদি ডবল হয় তাহলে তোমার বক্রতলের ক্ষেত্রফল শতকরা 300% বাড়ছে। ঠিক আছে, যাই হোক, একই কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। একটি নিরেট অর্ধগোলক আয়তন যদি 144 পাই ঘনসেমি হয়, গোলকটির ব্যাসার্ধ কত? বাবু, গোলকটির ব্যাসার্ধ আমি আর ধরে নিচ্ছি, আর সেন্টিমিটার ধরে নিচ্ছি, আমি আর লিখছি না এটাতে। নিরেট অর্ধগোলকের আয়তন কত হয় 2/3 পাই আর কিউব, এটা মনে হচ্ছে তোমার 144 পাই, পাই পাই কেটে গেল, এটা করলে তোমার হচ্ছে 72, আর কিউব মানে তোমার কি 72 ইন্টু 3, 372 কি 216, 216 এর কিউব রুট করলে 6। ঠিক আছে, ওকে, রেডিয়াস তোমার 6। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ব্যাস জিজ্ঞেস করেছে নাকি? ব্যাস করেছে তো, ব্যাসার্ধ তোমার 6 হলে ব্যাস কত হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ মানে 12। কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে। একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সাথে সমান হয় তাহলে ছোট গোলকটির ব্যাসার্ধ কত? আমি আবার রিপিট করছি, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। বাবু, ব্যাস যদি দ্বিগুণ হয় মানে ব্যাসার্ধ দ্বিগুণ হবে। তাহলে আমি এটা লিখেই করছি, পুরোপুরি চিন্তা করার দরকার নেই। একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। ধরি ছোট গোলকের ব্যাসার্ধ, ধরি ছোট গোলকের ব্যাসার্ধ
ধরি ছোট গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কি হবে? বড় গোলকের ব্যাসার্ধ হবে বড় গোলকের ব্যাসার্ধ হবে 2r একক। ঠিক আছে, ছোট গোলকের ব্যাসার্ধ যদি r একক হয় তাহলে বড় গোলকের ব্যাসার্ধ হবে 2r একক। এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। ছোট গোলকের ব্যাসার্ধ যদি r একক হয়, বড় গোলকের ব্যাসার্ধ হবে 2r একক। এবার বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত? বড় গোলকের ব্যাসার্ধ তোমার যদি 2r হয় তাহলে বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে? 4 পাই ইন্টু ব্যাসার্ধতা স্কোয়ার, মানে কি 16 পাই আর স্কোয়ার। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ তোমার যদি 2r হয় তাহলে বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? 4 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। অনেকে কনফিউজ হয়ে যাবে এখানে, যে বলেছে যে ব্যাস, একটা গোলকের ব্যাস তো অন্য গোলকের ব্যাসের দ্বিগুণ। বাবা, বড় গোলকের ব্যাস যদি ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ হয়, তার মানে বড় গোলকের ব্যাসার্ধটাও ছোট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ হবে। এটা তো বেশি কমন সেন্স। বড় গোলকের ব্যাস যদি ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ হয়, তার মানে বড় গোলকের ব্যাসার্ধটা ছোট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ হবে। ওই জন্য আমি ডাইরেক্ট লিখেছি ছোট গোলকের ব্যাসার্ধ তোমার যদি r একক হয় তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত? জলদি বলো, 2r একক। এবার বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 16 পাই আর স্কোয়ার, অবশ্যই বড় একক। আর ছোট গোলকের আয়তন, কত? ছোট গোলকের আয়তন হচ্ছে, আয়তনটা কত? 4/3 পাই আর কিউব ঘন একক। যেহেতু ছোট গোলকের ব্যাসার্ধ r, তার মানে আয়তনটা কত হবে? 4/3 পাই ঘন একক। এবার এখন বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ছোট গোলকের আয়তনের সাংখ্যমান দুটো সমান, মানে একক সমান নয়, খালি মানটা সমান। তার মানে ছোট গোলকের আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, ওটা বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সাথে সমান। পাই পাই কেটে গেল, আর স্কোয়ার আর আর কিউব কেটে আর হয়ে গেল, 4 4 16 হয়ে গেল, আর 12 হয়ে গেল। 3 ইন্টু 4 মানে কি 12। তাহলে আর এর মানটা 12 বেরিয়ে গেছে। আর মানে কি? ছোট গোলকের ব্যাসার্ধ। তো তোমায় ছোট গোলকের ব্যাসার্ধই চেয়েছে, ওটা কি 12 একক হয়ে গেল। একদম সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, চিন্তা করার দরকার নেই। তোমার এখানে ছোট গোলকের ব্যাসার্ধ চেয়েছে, তুমি ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক বের করে। সিম্পল অঙ্ক, মাধ্যমিক 2017 সালে এসেছে কোশ্চেনটা। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে, দেখো বাবা, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে। আমি প্রথম গোলকের ব্যাসার্ধকে r1 বলছি, আর সেকেন্ড গোলকের ব্যাসার্ধকে আমি r2 বলছি। প্রথম গোলকের ব্যাসার্ধ r1, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ কি? জলদি বল, r2। এবার প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? 4 পাই r1 স্কোয়ার। সেকেন্ড গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? 4 পাই r2 স্কোয়ার। এই সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে 1:4। পরের লাইনে 4 বাই 4 বাই কেটে গেল, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার 1/4। তাহলে r1 বাই r2 মানে কি হবে? 1/2। r1/2 তুমি পেয়ে গেছো। এবার আয়তনের অনুপাত বের করতে বলেছে। আয়তনের অনুপাত বের করার জন্য আমি কিউব করে দিই। বোথ সাইডে কিউব করলে r1 কিউব বাই r2 কিউব মানে কি হবে? 1/8। তাহলে ইচ্ছা করে কিন্তু আমি এখানে কি করলাম? আমি এখানে r1 কিউব এবং r2 কিউবের রেশিওটা বের করলাম 1:8। আমি ইচ্ছা করে কিন্তু এখানে r1 কিউব এবং r2 কিউবের রেশিও বের করলাম। তাহলে r1 আর r2 এর অনুপাতটা কি? 1:2। r1 বাই r2 করলে তোমার হবে 1/2। এবার r1 কিউব ইসটু r2 কিউব করলে কত হবে? 1:8। এবার আয়তনের অনুপাত বের করতে বলেছে। প্রথম গোলকের আয়তন কি হবে? 4/3 পাই r1 কিউব। সেকেন্ড গোলকের আয়তন কি হবে? 4/3 পাই r2 কিউব। 4/3 পাই কেটে গেল বোথ সাইড দিয়ে, তাহলে r1 কিউব ইসটু r2 কিউব। r1 কিউব ইসটু r2 কিউব মানে কি? 1:8। তোমায় দুটো গোলকের আয়তনের অনুপাত বের করতে বলেছে, তাহলে গোলক দুটোর আয়তনের অনুপাত কি? 1:8। ওটাই বের করতে বলেছে। সিম্পল অঙ্ক, এতে এক্ষুনি আমি করলাম এমন টাইপের অঙ্ক। তাহলে এরপরে যাই হোক, এই যে কোশ্চেনগুলো করানো হলো, এই কোশ্চেন দিয়ে কিন্তু পরীক্ষায় আসবে। এত বড় কথা কিন্তু বলা হলো, যেই কোশ্চেনগুলো করানো হয়েছে ওখান থেকেই পরীক্ষায় আসবে। আমরা প্রিভিয়াস ইয়ারের প্রায় সমস্ত কোশ্চেন সলভ করে দিয়েছি, তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশনও দিয়েছি। এইগুলো ভালো করে যা, এরকম টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসতে চলেছে।
ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। ফাটিয়ে অঙ্ক করো, এই ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট করো, এবং যে হোমওয়ার্কগুলো আমি দিয়েছি, দুটোই হোমওয়ার্ক দিয়েছি আমি, সেই হোমওয়ার্কগুলো কিন্তু করে তোরা কমেন্ট সেকশনে জানা যে তোদের কিরকম লাগছে। ওকে, সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, সামনে কিন্তু পরীক্ষা আছে, খুব ভালো করে পরীক্ষা দাও।